নমস্কার। আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমাদের কিশোরীদের স্বাস্থ্য সম্পর্কিত কথা। তো অনেক মায়েরা এবং অনেক অভিভাবকরা এই কিছু বিষয় নিয়ে খুবই চিন্তিত থাকেন এবং কি করবেন না করবেন এইরকম একটা অবস্থায় থাকেন সবসময়। খুবই কিন্তু কার কাছে গিয়ে এটার বিষয়ে ওনারা জিজ্ঞেস করবেন বা কোথায় একটা সুপরামর্শ পাবেন সেটা খুঁজে পান না, বা কিশোরীরা নিজেও এই বিষয়টা ওনারা জানতে পারে বা দেখতে পারে, দেখে তারা লাভান্বিত হবেন বলে আশা করি। তো মাসিক ঋতুস্রাব শুরু হওয়ার স্বাভাবিক সময়টা কোন সময়? মেন্সেস স্টার্ট হওয়ার স্বাভাবিক সময় বা স্বাভাবিক বয়সটা হলো 10 থেকে 13 বছর এর ভেতরে, বা 14 বছরও হতে পারে। তো অনেক অভিভাবকরা আমার কাছে আসেন ওপিডিতে যে আমার মেয়ের বয়স হয়ে গেছে 13 বছর 12 বছর, এখনো মেন্স শুরু হয়নি, তো এই বিষয়ে কি করা উচিত? তো তখন আমি বলছি যে স্বাভাবিক যেটা সময় হলো মাসিক ঋতুস্রাব শুরু হওয়ার, সেটা হলো 10 থেকে 14 বছরের ভেতরে। এবং আজকালকে দেখা যাচ্ছে যে 10 বছরের নিচেও মেয়েদের মাসিক ঋতুস্রাবটা শুরু হয়ে যাচ্ছে। তার একটা কারণ হলো এই যে আমরা অত্যধিক ফাস্ট ফুড এইগুলো খাওয়া, এবং এইগুলোর মধ্যে অনেক হার্মফুল কেমিক্যালস থাকে, যেটার দরুন মেয়েদের অস্বাভাবিক যেটা আনহেলদি ওয়েট গেইন হচ্ছে, অনেক বেশি শরীরটা মোটা হয়ে যাচ্ছে, যেটার জন্য একটু জলদি পিরিয়ড শুরু হয়ে যাচ্ছে। কিন্তু আজ থেকে 15-20 বছর আগে দেখা যেত যে 11, 12, 13 এইরকম বয়সে পিরিয়ড শুরু হতো, কিন্তু এখন 10 বছরে শুরু হয়ে যাচ্ছে, বা 9 বছর পার হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাচ্ছে। তো এটাকে বলে প্রিকশিয়াস পিউবার্টি। এবং যদি আপনার মেয়ের যদি 10 বছর নিচে পিরিয়ড শুরু হয়ে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই আপনার একটা স্ত্রী এবং প্রসূতি রোগ বিশেষজ্ঞর পরামর্শ নেওয়া উচিত, কারণ এইটা অনেকগুলো রোগের সঙ্গেও জড়িত থাকতে পারে। তো এটার বিষয়ে প্রপার ইভ্যালুয়েশন এবং কেয়ার দরকারি। তার উপরিও 10 বছরের মেয়ের যে শারীরিক সম্পূর্ণতা হয়তো হয়ে গেছে, ওর পিরিয়ডস হয়ে গেছে, কিন্তু ওর মানসিকভাবে ও তৈরি হয় না এটার জন্য, মানসিকভাবে ও এখনো শিশু রয়ে গেছে। একটা 10 বছর বা 9 বছর বা 8 বছরের মেয়ের মানসিকভাবে সে প্রস্তুত নাই যে ওর শরীরে এইসব যে আমাদের পিউবার্টি চেঞ্জেস যে আসছে, পিরিয়ড শুরু হচ্ছে, ওর ব্রেস্ট ডেভেলপমেন্ট হচ্ছে, ওর নানান ধরনের হরমোনাল ইমব্যালেন্স আছে, সেগুলোর জন্য মানসিকভাবে তৈরি না। তো সেই জন্য একজন স্ত্রী এবং প্রসূতি রোগ বিশেষজ্ঞর কাছে গেলে উনি ওকে সুপরামর্শ দিবেন, এবং এই ক্ষেত্রে মা বাবাদেরও খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা থাকবে। তো এইরকম যারা 10 বছরের নিচে যাদের প্রিকশিয়াস পিউবার্টি হয়ে যাচ্ছে, মারা কিন্তু খুব সাবধান থাকবেন, মেয়েদেরকে খুব কেয়ার করবেন, ওনাদেরকে অনেক ধরনের সমাজে যেরকম ওরা স্কুলে যাবে, বাইরে যাবে, তো অনেক আছে না, অনেক খারাপ লোকও থাকতে পারে। তো ওদেরকে আপনারা গুড টাচ, ব্যাড টাচ, বা মানুষ কিভাবে ওনাদেরকে মিসইউজ না করতে পারে, এইগুলোর বিষয়ে কিন্তু আপনারা শিক্ষা দেবেন। তার উপরিও ওনারা যে পেরিনিয়াল হাইজিন বা মেনস্ট্রুয়াল হাইজিনটা ফলো করছে কিনা, ভালো একটা প্যাড ব্যবহার করছে কিনা, একটা প্যাড পরেই সারাদিন আছে, এখান থেকে ইনফেকশন হচ্ছে, নানান ধরনের অসুবিধা হচ্ছে, এই ইনফেকশন থেকে ওর ইচিং হতে পারে, হোয়াইট ডিসচার্জ হতে পারে, নানান ধরনের সমস্যা হতে পারে। তো আপনাদের এইরকম খুব কেয়ার নেওয়া উচিত। তারপরে হলো গিয়ে যে সব মেয়েদেরকেই যখন প্রথম পিরিয়ড স্টার্ট হয়, তখন ওদেরকে আমরা শিখিয়ে দিতে হবে যে পিরিয়ডসের প্যাড কেমন করে ইউজ করে, এটা 4 থেকে 5 ঘন্টার বেশি যাতে না রাখে, কটনি প্যাড ইউজ করে, এই যে আলট্রা ড্রাই, আলট্রা থিন, এইগুলো কিন্তু খুব হার্মফুল থাকে, এইগুলো যাতে ইউজ না করে। আর 4 to 5 আওয়ার্সে ওদেরকে
প্যাড চেঞ্জ করতে শেখাতে হয়, প্যাডের প্রপার ডিসপোজাল যেখানে সেখানে যদি যাতে না ফেলায়, একটা ইউজড প্যাডকে ওরা পেপারে মুড়িয়ে প্রপার ডাস্টবিনে ফেলায় বা প্যাড যেটা থাকে ওইখানে ফেলায়। এবং অনেক স্কুলে প্যাড ডিসপেন্সিং মেশিন আছে, প্যাড ডিসপোজাল মেশিন আছে, তো ওইটা যাতে ওরা ইউজ করে। আর 10 বছরের কাছাকাছি যখন আপনাদের মেয়ে চলে আসবে, ওদের যদি পিরিয়ডস নাও হয় তবু আপনারা ওদেরকে পিরিয়ডস বিষয়ে শিক্ষা দেবেন যে হ্যাঁ এইরকম সময় তোমাদের পিরিয়ডস এইভাবে হতে পারে, এটা নর্মাল, এটা মেয়েদের ক্ষেত্রে, হ্যাঁ এইটা আমাদের মেয়েদের শারীরিক একটা, যেভাবে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমরা পায়খানা করছি, আমরা প্রস্রাব করছি, সেই রকমই একটা খুবই স্বাভাবিক আমাদের প্রক্রিয়া। এবং যেভাবে আমরা ঘুমাচ্ছি, যেভাবে আমরা খাচ্ছি, হ্যাঁ এইরকমই একটা স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া। এবং এটা এখন আমাদের কিশোরী অবস্থাতে আরম্ভ হয়। এবং এটা নিয়ে কোনো ভয় খাওয়া বা লজ্জাজনক বা কোনো ঘৃণার কোনো বিষয় না। এটাকে যে একটা অস্পৃশ্য বা অসুচি হিসাবে আমরা ধরে আসছি, এই জিনিসটাকে আমরা সরাতে হবে। এটা কে সরাবে? এটা আমরাই সরাবো। হ্যাঁ, এটা যাতে ছেলেদের সামনে বাবাকে বলতে পারবে না, ভাইকে বলতে পারবে না, এই জিনিসগুলো আমরা যখন পর্যন্ত আমাদের মাথা থেকে সরিয়ে না ফেলি তখন পর্যন্ত কিন্তু মেয়েদের মেয়েদের নিজের অসুখগুলো কিন্তু ওরা শেয়ার করবে না। ওদের পেটে ব্যথা হচ্ছে, ওরা একদম চেপে রাখবে, বলবে না। ওদের প্রাইভেট পার্টসে ইচিং হচ্ছে, হোয়াইট ডিসচার্জ হচ্ছে, কিছু ঘা হয়েছে, পেইন হচ্ছে, এই জিনিসগুলো ওরা কিন্তু শেয়ার করবে না, লুকিয়ে থাকবে এবং জিনিসটা বাড়তে থাকবে, রোগগুলো বাড়তে থাকবে, যেটা সব সময় হয়ে এসছে। মেয়েদেরকে নিজের কষ্টটা লুকিয়ে রাখতে শেখানো হয়েছে। কিন্তু এখন হলো যে ব্রেক দ্য সাইলেন্স, এইটা হলো একটা মুভমেন্ট যে আমাদের পিরিয়ডসের বিষয়ে আমরা খোলাখুলিভাবে কথা বলতে হবে। কারণ পিরিয়ডসটা একটা আমাদের জন্য কোনো অস্পৃশ্য বা কোনো একটা আমরা এটা মানে ইট ইজ নট এ ডিজিজ, ইট ইজ নট এ কার্স। হ্যাঁ, এটা আমাদের একটা স্ট্রেংথ। মেয়েদের ক্ষেত্রে পিরিয়ডস যে হচ্ছে এটা কারণ আমরা মা হতে পারি, সন্তান ধারণের ক্ষমতাটা আমাদের এই পিরিয়ডস থেকেই আসছে। ছেলেদের তো এই সন্তান ধারণের ক্ষমতা নেই, কারণ ওদের পিরিয়ডস হয় না। তো মেয়েদের যে সন্তান ধারণের ক্ষমতার জন্য ওরা মা হতে পারেন, এই জন্যই মাকে পৃথিবীর সর্বোপরি স্থান দেওয়া হয়েছে। তো এটা কোনোদিনও লজ্জার বা ঘৃণার বিষয় হতে পারে না। এটা একটা সম্মানের বিষয়, এটা একটা রেসপেক্টের বিষয়, এবং এইটা নিয়ে আমরা গর্ববোধ করতে হয়, লজ্জাবোধ করার কোনোই ব্যাপার না। এর জন্য আমরা বাবাকেও বলতে পারবো, আমাদের যখন তলপেটে ব্যথা হচ্ছে, পিরিয়ডসের সময় অত্যধিক ব্লিডিং হচ্ছে, আমি বাবাকে বলতে পারবো, আমি দাদাকে বলতে পারবো আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো, আমার খুব অসুবিধা হচ্ছে, হ্যাঁ আমার পিরিয়ড শুরু হয়ে গেছে। আমি বাবাকে যাতে বলতে পারবো যে বাবা আমাকে স্যানিটারি প্যাড এনে দাও, বড় দাদা হিসাবে আমি স্যানিটারি প্যাড এনে দেবো। হ্যাঁ, তো এইটা স্কুলে যদি আছি, আমি মেল টিচার থাকলেও, শিক্ষক থাকলেও ওনাকে আমি বলবো, এই বিষয়ে আমি লজ্জাবোধ করে চেপে রাখবো না জিনিসটা, আমার অসুবিধাটা। তো এইটা শিক্ষা দিতে হবে। তার উপরেও কিশোরী মেয়েদের এক্সেস মানে ওদের অপুষ্টির একটা লক্ষণ দেখা দেয়। কারণ এই কিশোর অবস্থায় অত্যধিক পিরিয়ডস ব্লিডিং হতে পারে বা বাড়ন্ত অবস্থায় ওদেরকে এক্সট্রা নিউট্রিয়েন্টের দরকার পড়তে পারে। তো উইকলি আমাদের একটা আয়রন বড়ি খাওয়ানো হচ্ছে, এটা সরকারি স্কুলে, যেটা উইকলি আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড। তো যারা সরকারি স্কুলে যাদের বাচ্চারা পড়ছে না, মেয়েরা পড়ছে না, তাদেরকেও আপনারা খাওয়াতে পারবেন 60 mg এলিমেন্টাল আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড, যেটা এটার ডোজ অফ আয়রন। হ্যাঁ, ওইটা আমরা উইকলি টিল 18 years অফ এজ ওইটা খাওয়াতে খুবই জরুরি, ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই। 10 থেকে 18 বছরের মেয়েদের এবং ছেলেদের ক্ষেত্রে। আর হলো এক্সট্রা ক্যালসিয়ামেরও দরকার পড়তে পারে, কারণ লম্বা হলে আমাদের হাড়গুলোও লম্বা হয়, তখন হাড়গুলো ভঙ্গুর হয়ে যেতে পারে যদি আমরা প্রপার ক্যালসিয়াম যদি সাপ্লিমেন্ট খাওয়ার মধ্যে না থাকে। আয়রন সাপ্লিমেন্টের মধ্যে বেদানা, খেজুর, সবুজ শাক সবজি, কাঁচকলা, কলার থুর, এগুলো আমরা খেতে পারি। ক্যালসিয়ামের জন্য দুধ আছে, অ্যানিমেল প্রোডাক্টস আছে, ড্রাই ফ্রুটস অ্যান্ড নাটস আছে, এইগুলো আমরা খেতে পারি। তো এই ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে কথা বললাম। তারপর মেয়েদেরকে, এই কিশোরী অবস্থার মেয়েদেরকে আমাদেরকে শিখাতে হবে পেরিনিয়াল হাইজিন, মেনস্ট্রুয়াল হাইজিন। যখনই প্যাডস চেঞ্জ করবে, প্যাডস চেঞ্জ করার আগে এবং পরে হাত প্রপারলি সাবান দিয়ে ধুবে,
নখগুলো ছোট ছোট করে রাখবে। হ্যাঁ, পিরিয়ডসের জায়গা, মেন্সের জায়গা কখনো সাবান, শ্যাম্পু, গরম জল, ডেটল জল এগুলো একদমই ব্যবহার করা স্বাস্থ্য সম্পর্কিত না, খুবই হার্মফুল। সবসময় প্লেন ওয়াটার ইউজ করবেন এবং যদি ইচিং, হোয়াইট ডিসচার্জ বা কোনো ঘা, ফুসকুড়ি এইরকম কিছু হয় তখন সঙ্গে সঙ্গে একজন ভালো ডাক্তারের, স্ত্রী এবং প্রসূতি রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। প্যান্টি যাতে ওরা কটন প্যান্টি পরে, হ্যাঁ, পিওর কটন প্যান্টি, এবং প্যান্টিটা রোদে শুকাতে হবে, ধুয়ে ভালো করে রোদে শুকাতে হবে। সপ্তাহে একদিন গরম জল দিয়ে ওইটাকে পরিষ্কার সাবান দিয়ে ভালো করে ধুতে হবে এবং প্যান্টিটাও দিনে 2 বার চেঞ্জ করবে। বাচ্চারা, অনেক ছোট ছোট মেয়েরা আছে যাদের ইচিং এর প্রবলেম দেখা দেয়, হ্যাঁ, তো ওদের আপনারা শিওর করে নেবেন যে ওরা ক্রিমির বড়ি সময় মতো খেয়েছে কিনা। ক্রিমির অসুবিধা থাকলেও এইরকম হতে পারে। যাদের মেন্সেস স্টার্টই হয়নি এইরকম মেয়েদের ক্ষেত্রেও অনেক সময় ভ্যাজাইনাল ইচিং আর হোয়াইট ডিসচার্জের সমস্যা দেখা দিতে পারে। তো এইরকম অবস্থায় ওদের ক্রিমির ওষুধ ওরা খেয়েছে কিনা, বছরে 2 বার করে ক্রিমির ওষুধ খাওয়ানো খুবই দরকারি। তবে এটার জন্য আপনারা ডক্টরের সুপরামর্শ, যে কোনো ওষুধ খাওয়াতেই ডক্টরের সুপরামর্শ নিয়েই খাওয়াবেন। রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার এর আপনারা পরামর্শ নিয়েই তখন কিছু ওষুধ খাওয়াবেন। ঠিক আছে, নমস্কার। আশা করি এই ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য লাভান্বিত হবেন এবং সবাইকে বিহু, নবরাত্রি এবং পয়লা বৈশাখের শুভকামনা রইল।